সরকার এই আমরা মিলে বাঁচি দলের গান দেশ সরকার হাসিনা সরকার সভাপতির নাম
বসস্থান তারে লইয়া বাঁচি দলের গান
বজ্রটা কেমন ভাবে ছুটে যাচ্ছে। তুমি তৈরি হয়ে নাও। বজ্রটা কাছে আসার সাথে সাথে অতি কৌশলে বজ্রটার উপর ঝাঁপিয়ে পড়বে। হীরা জহরত মণি মুক্তা যা কিছু আছে সব কিছু লুট করে নেবে। রাজার সাথে নিশ্চয় দেওয়া লুকিয়ে আছে সর্দার। ওরা যদি আমাকে বাধা দেয়, পিস্তলের গুলিতে সব কটাকে ঘুম পাড়িয়ে দেবে। আমি তাই দেব সর্দার। যা সুরেশ, ওই ঝুপটার আড়ালে গা ঢাকা দিয়ে বসে থাকবে। ওই বজ্রটা কাছে বেরোলেই অতি সাবধানে তোর কাজটা তুই শেষ করে নিবি। আমি যাচ্ছি সর্দার। যাবার সময় আপনাকে কথা দিয়ে যাচ্ছি, যেমন করেই হোক ওই রাজার গোলামদের কাছ থেকে জোর করে ছিনিয়ে নিয়ে আসবো সাধারণ গরিব দুঃখী মানুষের বাঁচার অধিকার। রাজা অবন্তী রায়, তোমার খেয়ালি বনাই আজ আমার দেশের মানুষগুলো না খেয়ে অনাহারে তিলে তিলে শুকিয়ে মরছে। ওদের পরনে নেই কাপড়, পেটে নেই ভাত, তবু তুমি ওদের প্রতি তোমার একটু দয়া সঞ্চয় হচ্ছে না। তোমরা রাজ প্রাসাদে বসে রাজভোগ খেয়ে মহানন্দে দিন যাপন করবে, আর আমরা পাবো না এক টুকরো শুকনো রুটি। না না না, এই ব্যভিচার আমরা আর নীরবে সহ্য করব না। লাঠি মেরে তোমাদের ধরা ভাঙিয়ে দিয়ে চৌলে করে ছিনিয়ে আনবো আমাদের ব্যক্তির বাঁচার অধিকার, আমাদের মুখের ঘাস। ওই সুরেশ কি তাহলে রাজার বজ্রটাই আক্রমণ করেছে? না না, আমিও যাই। সুরেশ হয়তো রাজার লোকদের সাথে একা পেরোবে না, ওকে যে আমার সাহায্য করতে হবে। সুরেশ তুমি দাঁড়াও, আমি আসছি, আমি আসছি। অস্ত্র ফেলে দিয়ে বন্দিত্ব স্বীকার করে নে শয়তান, নইলে তোর জান নিয়ে এখান থেকে ফিরে যেতে পারবি না। আমাদের প্রাণ থাকতে এটা গিলেও ডাকাতের হাতে কিছুতেই বন্দিত্ব স্বীকার করবো না। আবার চালাও বর্ষ। আমি তোকে দেখে নিব কার বাহুতে কত শক্তি আছে। চালাও বর্ষ। এবারে তোমাকে কে রক্ষা করবে রাজা? আমাকে ক্ষমা করো ডাকাত, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। বিনিময়ে শুধু তুমি আমাকে প্রাণ ভিক্ষা দাও। মৃত্যুকে তোমার এত ভয় রাজা? তুমি ভয় পেও না রাজা, আমি তোমাকে হত্যা করব না। যদিও আমি ডাকাত, তবু মানুষ খুন করা আমার ধর্ম নয়। আমার ধর্ম হচ্ছে নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দেওয়া। যারা যারা লজ্জা নিবারণের জন্য পাচ্ছে না এক টুকরো কাপড়, আমার ধর্ম হচ্ছে তাদের সেই বস্ত্রের ব্যবস্থা করা। কিন্তু তবুও তো একটা ঘৃণিত ডাকা। স্বার্থবাদী ধনীদের জন্য আমি ডাকাত, আর সর্বহারা মানুষের জন্য আমি দেবতা। এবার কি চাই তোমার? তোমার মূল্যবান কণ্ঠের হারগুলো আমাকে খুলে
দিয়ে দাও, আমার যে শুধু ওগুলোই প্রয়োজন। এগুলো দিয়ে তুমি কি করবে ডাকাত? ক্ষুধার্ত মানুষের মাঝে বিলিয়ে দেবো, ওরা খেয়ে পরে বাঁচবে আর আমি প্রাণে খুলে হাসবো। দাও, জলদি দাও ওগুলো বলছি। দিচ্ছি ডাকাত। এই নাও ডাকাত। এবারে তুমি আসতে পারো। যাচ্ছি ডাকাত। আর শোনো, এখনো যদি তোমার দিনহীন প্রজাদের প্রতি এতটুকু দয়া সঞ্চয় না হয়, আর রাজপ্রাসাদে বসে রাজভোগ খেয়ে মহানন্দে দিন যাপন করতে চাও, তাহলে তাহলে আজ তোমাকে ক্ষমা করলে সেদিন তোমাকে আমি ক্ষমা করবো না, সেদিন তোমাকে আমি ক্ষমা করবো না। আমার মন থাকবে ডাকাত। কি ব্যাপার, ওই সুরেশ কি তাহলে শত্রুর হাতে ধরা পড়লো? না সর্দার, সুরেশ এত সহজে কারো হাতে ধরা দেয় না। কি ব্যাপার সুরেশ, তোর কুলের শিশুটিকে এ হচ্ছে রাজার মেয়ে সর্দার। রাজার মেয়ে তোর কাছে এলো কেমন করে? বিপদের মাঝে নিজেকে বাঁচাতে গিয়ে মহারানীকে নিরুপায় হয়ে হত্যা করেছি সর্দার। সুরেশ, তুই তাহলে নারী হত্যাকারী? আমার অপরাধ ক্ষমা করো সর্দার। মহারানীকে হত্যা না করলে ওরাই যে আমাকে হত্যা করত। ক্ষমা? ক্ষমা? না না না, নারী হত্যাকারীকে মঙ্গল ডাক কখনো ক্ষমা করে না। তুই কি জানিস না মানুষ খুন করে আমার ধর্ম নয়? জানি সর্দার, তবু কোনো ক্ষমা নয়, তোর শাস্তি হবে, তোর শাস্তি হবে খুনের বদলে খুন। খুন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুনের বদলে খুন। দে ওই সন্তানটা আমার হাতে দে। না সর্দার, দে বলছি। না সর্দার, ওকে তুমি কেড়ে নিও না। শাস্তি? হ্যাঁ হ্যাঁ, নারী হত্যাকারীর একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। সর্দার, তুমি আমাকে বাঁচতে দিলে না সর্দার, তুমি আমাকে বাঁচতে দিলে না। সর্দার, তোমার নীতি নঙ্গল করে যে অপরাধ আমি করেছি সর্দার, তার শাস্তি আমি ঠিকই পেয়ে গেলাম সর্দার, ঠিকই পেয়ে গেলাম। সর্দার, যাবার সময় তোমাকে একটি অনুরোধ করে যাচ্ছি সর্দার। তোমার কুলে যে শিশু মেয়েটি, এ মেয়েটিকে তোমার নিজের মেয়ের মতো করে লালন পালন করে ভালো করে শেখা পড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করো সর্দার, মানুষের মতো মানুষ করো। সর্দার, এই শিশু বাচ্চাটিকে নিয়ে এখন আমি কি করব? বাহ, কি সুন্দর, কেমন কেমন ভাবে অপলব দৃষ্টিতে আমার প্রাণে চেয়ে আছে। তাহলে কি এই রাজার মেয়েকে নিয়ে আমি রাজপ্রাসাদে চলে যাব? না না না, ওরা আমাকে পেলে রানীমারে হত্যার প্রতিশোধ নেবে। না না, আমি একে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। ওকে ওকে আমি বড় করে মানুষের মতো করে মানুষ করে ঘরে তুলবো। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি ওর কোনো ক্ষতি হতে দিব না, আমি ওর কোনো ক্ষতি হতে দিব না। যদিও ছিল সে রাজার মেয়ে, আজ থেকে হবে সে মঙ্গল বাগদির মেয়ে, মঙ্গল বাগদির মেয়ে, মঙ্গল বাগদির। একদিকে আমার রাজভান্ডার শূন্য হতে বসেছে, অন্যদিকে রাজকর্মচারীরা তাদের বেতন ঠিকই পাচ্ছে, প্রজাদের কাছ থেকে
রাজকর আদায়ের কোনো ব্যবস্থা না হচ্ছে না, এমন হলে আমার রাজ্যটা যে একেবারে রসাতলে বসে যাবে। এই কে আছিস? দেওয়ানজিকে রাজ দরবারে পাঠিয়ে দে। আমাকে কেরণ স্বরূপ করেছেন মহারাজ। হ্যাঁ দেওয়ানজি, প্রজারা যে রাজকর দিচ্ছে না সেদিকে কি আপনার খেয়াল আছে? হ্যাঁ ঠিকই খেলা আছে যা পড়া, তা জানি মহারাজ, কিন্তু কি করব, দেশে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, এই অবস্থায় প্রজারা রাজকর দিবে কিভাবে? তাহলে কি আপনি বলতে চান আমার রাজভান্ডার শূন্য হয়ে যাক? তা বলছি না যা আপনা, প্রজাদের সুদিন ফিরে এলে তারা অনাশায় রাজকর পরিপূর্ণ পরিশোধ করবে। অন্তত তাদের কিছুদিন সময় দেওয়া হোক। অসম্ভব, সময় তাদের আর কোনো দিন দেওয়া হবে না দেওয়ানজি। রাজকর আমার আদায় করা চাই। তাহলে যে প্রজারা না খেয়ে মরে যাবে মহারাজ। আরে তাতে আমার কিছু যায় আসে না। আপনি ভুল করছেন মহারাজ, আপনি ভুল করছেন। আপনি হলেন নিরন্ন মানুষের অন্নদাতা। আপনি যদি তাদের মুখের ঘাস কেড়ে নেন, তাহলে যে সকল প্রজা মিলে আপনার বিদ্রোহ ঘোষণা করবে। বিদ্রোহীদের কিভাবে শাস্তি করতে হয় তা আমার ভালো করে জানা আছে দেওয়ানজি। আপনার শক্তি আছে বলেই শক্তিকে অপচয় করবেন না, আমার অনুরোধ করল মহারাজ। দিনহীন প্রজাদের আপনি বাঁচতে দেন, ওরা যদি বেঁচে থাকে তাহলে আপনার রাজকুর অবশ্য পরিশোধ করবে। দেওয়ানজি বলুন যা আপনা, আমার অপরাধ দিবেন না। প্লাস ডাঙ্গার ক্ষুধার্ত মানুষগুলো পেটের দায়ে ঘুরছে, পাচ্ছে না এক ফুট অন্ন, লজ্জা নিবারণের জন্য পাচ্ছে না এক টুকরো কাপড়, আর রোগে ঢুকছে পাচ্ছে না এক টুকরো ওষুধ। এই অবস্থায় যদি আপনার কর্মচারীরা অন্যায় আদেশ দেন, তাহলে সকল প্রজারা আপনার বিদ্রোহ কামনা করবে। ধ্বংস সামান্য ছোট লোকের দল আমার কিছুই করতে পারবে না দেওয়ানজি। ওরা চিরদিন শুধু পায়ের তলায় বসে করুণা ভিক্ষা করবে, কিন্তু কোনোদিন মাথায় উঠতে পারবে না। সেই অহংকারে রাবণ রাজা ধ্বংস হয়েছিল মহারাজ। তাই আমার অনুরোধ, নিজের ধ্বংস ভক্ত হয়ে নিজের ধ্বংসকে নিজে ডেকে আনবেন না। আমি কোনো কথা শুনতে চাই না দেওয়ানজি, আমি যা বলেছি তাই আপনাদের করতে হবে। যে নিজেকে ভালো বললে সে ভালো নয়, এটা তো পিতা। হ্যাঁ বাবা, চির সত্য। তাহলে কি করলে লোকে আমাকে ভালো বলবে? তুমি ভালো কাজ করলে লোকে অবশ্যই তোমাকে ভালো ভালো বলবে। আর আমি যদি প্রজাদের মনে কষ্ট দেই তাহলে? লোকে তাহলে তোমাকে মন্দ বলবে কুমার, তোমাকে রাজা বলে স্বীকার করবে না। দেওয়ানজি বলুন যা পড়া, ওসব কথা এখন ওকে বলতে যাবেন না। রাজনীতি শিক্ষা দেওয়ার সময় এখনো তার হয়নি। ঠিক আছে মহারাজ, আমি আর বলবো না, তাহলে যাই এখন মহারাজ। দাঁড়ান দেওয়ানজি, বলুন যা পড়া। আপনার উপর রইল আমার আরেকটি দায়িত্ব। সে কি দায়িত্ব মহারাজ? নয়ন কুমার এখন বড় হয়েছে, লেখাপড়া শিক্ষার বয়স হয়েছে, তাই আগামীকাল নয়ন কুমারকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবেন। আর মাস্টার সাহেবকে বলে আসবেন নয়ন কুমারের প্রতি বিশেষ লক্ষ্য রাখতে। তাই হবে মহারাজ, আমি নিজে গিয়ে নয়ন কুমারকে কাল স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। শুনলে তো বাবা নয়ন, আগামীকাল তুমি দেওয়ানজির সাথে স্কুলে ভর্তি হতে যাবে। তাই যাব পিতা। চলুন দেওয়ানজি, এবার আমরা বিশ্রাম কক্ষে যাই। চলেন যা পড়া। দেওয়ানজি যে কি বলে গেল,
প্রজাদের মনে কষ্ট দিলে ওরা যে আমাকে রাজা বলে মানবে না। না না না, আমি যদি কোনোদিন রাজা হই তাহলে প্রজাদের মনে কোনোদিন কষ্ট দিব না, কোনোদিন কষ্ট দিব না। কুমার, হ্যাঁ বলো স্বপ্না। আমার পিতা বলল তুমি নাকি আমার সাথে স্কুলে ভর্তি হবে। পিতা তো তাই বললো স্বপ্না। আমিও তোমার সাথে কাল স্কুলে ভর্তি হব কুমার। পিতা আমাদের সাথে নিয়ে যাবে। তাহলে তো ভালোই হলো স্বপ্না, দুজনে একসাথে স্কুলে যাব, খেলাধুলা করব, কত মজাই না হবে, তাই না? শুধু কি তাই? তবে কত রঙের খেলা খেলব আমরা দুজন মিলে। এই কত রঙের খেলা খেলব আমরা
তোমাকে না দেখলে আমার যে কিছুই ভালো লাগে না। মনে হয় এই দুনিয়াতে আঁধার নেমে এসেছে। এখন থেকে তোমার সাথে সাথেই থাকবো স্বপ্না, তাহলে তো আর অন্ধকার লাগবে না। ঠিক আছে, এবার চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, তুমি আছো সেই যে আমার, আমি আছি সেই আমরা
রাজকুমার ফুলবাগানে গিয়ে একটু ঘুরে আসি। হাই গো চহলা চহলা ওরে না গো প্রিয়া প্রিয়া চহলা বাগানে গো আই গো চলো হো চলো ওহে না গো কুমার তোমার চলো হো স্কুলেতে পড়তে এলাম আমরা দুটি ছাত্র বিয়ে পাশ করিলাম পড়া পাইনা মাত্র স্কুলেতে পড়তে এলাম আমরা দুটি ছাত্র তুমি ছিল আসি গুড়া বলে শালা পড়া দেখাছেন তো স্কুলেতে পড়তে আইলাম আমরা দুটি ছাত্র ব্রেক 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 এই সবাই সাইসবি কাটতে সাদের লাউ বানাইলে মনে বৈরাগী সাদের লাউ বানাইলে মনে বৈরাগী লাউয়ের আগে খাইলাম টুকারে খাইলাম লাউ দিয়া বানাইলাম মোটা মোটা সাদের লাউ বানাইলে মনে বৈরাগী সাদের লাউ বানাইলে মনে বৈরাগী টাইগার ভিতরে টাইলে চাইলে উতলাইলে রে সই সেই উতলাইলে মরু হাই সাম পিরিতি আমার আহা সাম পিরিতি আমার পাটাটা বিছায়া মরিসটা বিছাইলি রে সই সেই হাসানি হাসাই ইসলাম পিরিতি আমার রে আহাসাম পিরিতি আমার রে শোনতা জাল রে মুন্না জানে প্রেমে বইজনা তোর সাথে আমার এই জরুরি টক আছে টক টক এই টক মানে আরে টক বুঝলি না টক হলো কথা কথা বুঝলি তোলা ও তুই তাহলে এই ইংরেজিতে বললি আচ্ছা কি বলবি বল আচ্ছা এই তোর নাম তো দলা জি আমার নাম দলা তাহলে তোর এই গায়ের রং এ কালা হলো কেন রে ও এই কথা এই তাহলে তোর নাম তো কালা জি তাহলে তোর গায়ের রং এই দলা কেন রে আরে সেই কথা তুই বল না এই কথা এই তুই বল তবে শোন তোর বাপ হলো কালা আর আমার বাপ হলো দলা তবে আমার মনে হয় তোর মার সাথে আমার বাপের লটর ফটর মানে মহাব্বত ছিল আর তোর মায়ের সঙ্গে আমার বাপের মহাব্বত ছিল আরে সেই জন্যই আমরা দুজন অদল বদল হয়ে গেছি তুই দেখছিস শালা এই বুদ্ধি দেখি শালা
এই ওই কমিটি লোকে তুই আমাকে এই শালা বললি শালা শালা বলি শালা হ্যালো তবে আই শালা তবে রে শালা আই শালা আই শালা আই শালা এই দুষ্টরা স্কুলে এসে মারামারি কিসের রে? হারামজাদার দোয়া। স্যার দুষ্টুমি করছিস স্যার আপনারা ডিভিশন ওই ভাই আপনারা ডিভিশন একটু চুপ ওই কর আপনারা শালা শালা এই তোর কথা চুপ করো কেন ডিভিশন আর ওই তো শালা ফাঁক হয়ে বললে গেল, এই ফাঁক তাই হয়ে গেল। চুপ করবো এই বেয়াদব কোথাকা, আমাকে শালা বললি? মেরে হাল এই চুপ করে বস এখানে। ঠিক আছে স্যার বসলাম এই বলতো আকাশে দিনে চাঁদ উঠে না রাতে? স্যার আমি বলি স্যার ঠিক আছে বল। এই দিন উঠে আবার রাতে উঠে হারামজাদার দোয়া। ওটা আবার কি রকম? এইটা হলো ওই শুকনা পক্ষে এই পরের দিন এই শেষ রাতে এই চাঁদ উঠলে পরের দিন সকালে কিছু কিছু দেখা যায় স্যার ভেরি গুড হারামজাদার দোয়া। ভেরি গুড মানে কি? স্যার সেটা বুঝলেন না মানে ইয়ে পোয়া রুটি বিস্কুট চুপ কর হারামজাদার দোয়া। এই বেয়াদব কোথাকা, এই বলতো কৃষ্ণ পক্ষের রাতে অন্ধকার হয় কেন? স্যার এটা আমি না ওই ওই দলাই বলক কেন? তোকে প্রশ্ন করেছি, তুই বল। অন্ধকার মানে কালা তাই এ ধলার গায়ের রং কালা তা আমার সাথে এ ধলা বলতে পারবে বালা না, তোকেই বলতে হবে। ঠিক আছে স্যার ঠিক আছে এ রাতে অন্ধকার হয় কেন তাই না স্যার হ্যাঁ তাই। এই ধরুন ওই ডলার চুরি করার সুবিধার জন্য ওই হারামজাদা, ঠিকই বলেছি স্যার ওর বাপ এই চুর ছিল কি না এই তাই এই শালা নতো তোরে কারবা তোকে আমি কারবান তো মেরে শালা আই শালা আই শালা আই শালা ওই আম্মকের দল বস এখানে। নমস্কার মাস্টার মশাই, নমস্কার। নমস্কার। কি মনে করে দেওয়ানজি? এ হচ্ছে রাজপুত্র নয়ন কুমার আর আমার মেয়ে স্বপ্না। এদের দুজনকে আপনার স্কুলে ভর্তি করতে এনেছি। সে তো ভালো কথা। আজ থেকে ওদের দুজনকে ভালো করে লেখাপড়া শিক্ষা দিবেন, এটাই হলো মহারাজের আদেশ। আমি এখন আসি মাস্টার মশাই, নমস্কার। ঠিক আছে, বসো তোমরা। আই তোমরা বসো। বলো তো স্বপ্না, একটি গাছের ডালে 10টি পাখি আছে, একটিকে গুলি করে মেরে ফেললে কয়টি থাকে? হলো না? স্যার আমি বলি স্যার 10টি 10টি এই অপদার্থ কোথাকার, 10টি কি করে হয়? এই পাখির গায়ে এ গুলি লাগি লাগলো মনে নিয়ে চুপ কর মূর্খর দল। তুমি বলো তো নয়। স্যার একটিও পাখি থাকবে না স্যার, কারণ গুলির শব্দ শুনে সবগুলো পাখি উড়ে চলে যাবে। সাব্বাস, সত্যিই তুমি বুদ্ধিমান।
নমস্কার মাস্টার মশাই, নমস্কার। নমস্কার। কে আপনি? নাম আমার মঙ্গল বাগদি, লোকে বলে মঙ্গল কাঠুরিয়া। কি ব্যাপার? আমার মেয়ে মালাকে আপনার স্কুলে ভর্তি করতে চাই। ঠিক আছে, আমি মালাকে ভর্তি করে নেব। দেখুন মাস্টার মশাই, মালা আমার একমাত্র মেয়ে, খুবই বুদ্ধিমতী, তাই ওকে আমি লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে চাই। আপনি ওর প্রতি একটু লক্ষ্য রাখবেন। তার বলতে হবে না, আমি মাস্টার, ছাত্রছাত্রীর প্রতি লক্ষ্য রাখাই আমার কর্তব্য। ধন্যবাদ, ধন্যবাদ মাস্টার মশাই। আমি এখন আসি মাস্টার মশাই, নমস্কার। নমস্কার। এই বেয়াদব! হ্যালো, বসো তোমরা। বলো তো মালা, বাংলাদেশের জাতীয় ফুল কোনটি? আমার বাড়িতে আছে স্যার। কি আছে তোদের বাড়িতে? কৃষ্ণচূড়া স্যার, কৃষ্ণচূড়া। চুপ কর মূর্খর দল। স্যার আমি বলি স্যার। ঠিক আছে বল। স্যার লাউ ফুল, লাউ ফুল। চুপ কর মূর্খর দল। তুমি বলো তো মালা। শাপলা স্যার। বেশ, আজকের মতো তোমাদের ছুটি, আবার কালকে তোমরা পড়তে এসো। এই এই মালা শুন, এদিকে আয়। বলো কি বলবে? তোকে না আমি মানে রুস রুস মানে প্যারাই বাস পড়াবো। এই শালা, এই তুই না আমি, আমি তোমাদের না তোরে। রুস রুস গারবাম। শিকাম। এই তুই না শালা, আমি পড়াবো। আমি বানাবো শালা। এই শালা, তোদের এক শালা, আয় শালা, এই শালা, এই শালা, এই শালা, আয় শালা, এই শালা। আয় শালা। হ্যাঁ? দেখ শালা, এ নয়ন শালা দুজনকে নিয়ে চলে গেল। এই তোর জন্য তো শালা। চল শালা, কোন দিকে গেল এবার দেখি। এই চল। চহলা চহলা চল দলারে, হাই গো চল যাই বাড়ি রে। এতদিন যাবৎ মাস্টার কেন দিচ্ছিস না? হাই ভগবান, এখানে কি কেউ নেই আমাকে বাঁচার মতো? হাই ভগবান। সাবধানের সভাপতি মশাই, আহ, ওর গায়ে আরেকটা চাবুকের গা পড়লে তোমার হাত দুখানা আমি মুছড়ে ভেঙে দেবো। বলো বলো, ওকে এমনি ভাবে কেমন করে চাবুক চাবুক মারা হচ্ছে কেন? আমাকে বাঁচাও মঙ্গল, আমাকে বাঁচাও। বলুন বলুন সভাপতি মশাই, ওকে এমনি ভাবে কেন চাবুক মারছেন? রাজকর, রাজকর না দেওয়ার অপরাধে যে প্রজারা সারাদিন উপসে থাকার পরেও ছেলে মেয়েদের মুখে এক মুঠো অন্ন তুলে দিতে পারে না, তারা রাজ করে দেবে কেমন করে? সেই কথা মহারাজ শুনবেন না। তোমার মহারাজকে গিয়ে বলো, এই পলাশডাঙ্গার কোনো প্রজাই এখন থেকে রাজ করে দেবে না। তাহলে এই চাবুকের মুখে আমি রাজকর আদায় করে নেব। এই চাবুক তোমার হাত থেকে কেড়ে নিয়ে পুনরায় তোমার পিঠে বসিয়ে দেব। মঙ্গল,
তোমার চোখের রাঙানিতে মঙ্গল ডাকু কখনো ভয় করে না। তোমার আমি সাহায্য বাড়ার মতো জানিয়ে দিচ্ছি, যদি আর কোনোদিন আমার গায়ে আসে বিনা অপরাধে দিনহীন প্রজাদের প্রতি চাবক মারতে চাও, চালাও আখ্যাত নির্যাতন, তাহলে আমি আর নীরবে সহ্য করব না। তোমার হাত থেকে ওই শোষণের চাবুক কেড়ে নিয়ে পাল্টে তোমাকে আমি এই পলাশ ডাঙ্গার মাটিতে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দেবো। তার পূর্বে তোকে আমি এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। আমিও শক্তিহীন নই রাজার গোলাম, আমিও শক্তিহীন নই। বেশ, তাহলে দরসব করণ সময় ক্ষেত্রে দেখিব কে কেমন জন। এবার ইচ্ছা করলে আমি তোমাকে হত্যা করতে পারি, কিন্তু এখন তা করব না। যদি ভবিষ্যতে আমার গ্রামবাসীদের উপর অত্যাচার করতে আসো, তাহলে সেদিন আর আমি তোমাকে রেহাই দেবো না। যাও, চলে যাও এখান থেকে। বেশ, তাই যাচ্ছে। তাই যাবার সময় একটি কথা বলে যাচ্ছি। আজ তুমি আমাকে অপমান করেছ, আমি যদি এই অপমানের প্রতিশোধ যদি না নিতে পারি, তাহলে পিতায় আমার নাম সেনাপতি সুভাষ সেন নয়, সুভাষ সেন নয়। মঙ্গল, আর কতকালে ওই রাজার নির্যাতন আমরা সহ্য করবো? না না, আর আমরা রাজার নির্যাতন সহ্য করব না। এবার থেকে আমরা সবাই মিলেমিশে ওই অত্যাচারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। জোর করে ছিনিয়ে আনবো আমাদের বাঁচার অধিকার। বাঁচার লড়াই করতে হবে, বাঁচার লড়াই করতে হবে, স্বাধীনতার তরে, স্বাধীনতার তরে। অত্যাচারী ধ্বংস হবে ন্যায়ের কাছাঘাতে, অত্যাচারী ধ্বংস হবে ন্যায়ের কাছাঘাতে, পাথর লড়াই করতে হবে, পাথর লড়াই করতে হবে, স্বাধীনতার তরে।
হাতে তোর হাতিয়ার শত্রু তখন হবে হুঁশিয়ার শক্ত হাতে তোর হাতিয়ার শত্রু তখন হবে হুঁশিয়ার শত্রু নিধন করে তখন শত্রু নিধন করে তখন স্বাধীনতার আর আমরা চুপ করে বসে থাকবো না মঙ্গল। এতে রাজার স্পর্ধা দিন দিন বেড়েই চলেছে। এবার অত্যাচারীর বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে হবে মঙ্গল। তাই করো ভাই। যদিও আমি আজ বৃদ্ধ, তবু বাউর শক্তি আমার এতটুকু কমে যায়নি যে হাত দিয়ে 15 বছর পর্যন্ত 15 দিন পর্যন্ত আমি শয়তানদের সারিস্তা করতাম। আবার সেই হাত দিয়ে শয়তানদের শাস্তি দিয়ে ছিনিয়ে আনবো আমাদের মুখের গ্রাস। তাই করো মঙ্গল। আজ থেকে তোমার সাহস যোগাবো, শক্তি যোগাবো। তবু তবু ওই জালিমদের তাবুকের নিচে মাথা মারিয়ে দেব না, মাথা মারিয়ে দেব না। আবার চলো গোয়েরাম, তাই চলো ভাই, ঘরে ফিরে যাই। সবাই ঘরে ফিরে তাই যাই। চলো ভাই, তাই চলো। বাঁচার লড়াই করতে হবে, বাঁচার লড়াই করতে হবে, স্বাধীনতার করে, স্বাধীনতার করে। এটাই তো মঙ্গল কাঠুরিয়ার বাড়ি। কি ডাকবো কাকে? আচ্ছা দেখি কাউকে দেখতে পাই কিনা। কুমার, আপনি এখানে? আপনি নয় মালা, বলো তুমি। তা কি করে হয় কুমার? আপনি হলেন রাজপুত্র আর আমি একজন সামান্য প্রজার মেয়ে। তবু তুমি আর আমি একই স্কুলে পড়ি, একসাথে খেলাধুলা করি। এখানে আপনি বলাটা মোটেও উচিত নয় মালা। ঠিক আছে কুমার, এখন থেকে তুমিই বলবো। তবে কেন আপনার আগমন কুমার? সেটাই তো ভাবছি, কেন এলাম, কার কাছেই বা এলাম। ও মনে পড়েছে। বলুন কুমার, কেন এসেছেন? জল খাইতে এলাম কন্যা, আজি তোমার বাড়ি, মিটাইব জল পিপাসা, দেখিয়া সুন্দরী গো, মন পাগল হয় তোমার লাইগা। এ কি বলছেন কুমার? জল খাইতে এলাম কন্যা, আজি তোমার বাড়ি, মিটাইব জল পিপাসা, দেখিয়া সুন্দরী গো, এ কি বলছেন কুমার আপনি? তোমার লাইগা। আচ্ছা,
উমা সহিতে না পারি কেমন করে দিব জল গো আমি আপনার রে খুশি জন বন্ধু রে কথা ভুলে সহিতে না পারি কেমন করে দিব জল গো আমি যে আপনার রে কেমন করে বললে কুমার কুমার তুমি আজি রূপেতে মজিলে কেমন করে বলে তোমার এই না দেখিয়া রে কেমন করে পাগল হইলা রে কেমন করে ও গো কুমা রূপেতে মজিলে তুমি তো জানো না কুমা আছে পাগল রে কেমন করে আসে কুমার রে আচ্ছা আচ্ছা বেদনায় গো
দেখা পায় রে মন পাগল হয় তোমার লাইগা রে হ্যালো কুমার বলো মালা। তুমি তুমি এসব কি বলছো কুমার? হ্যাঁ কুমার, হ্যাঁ মালা, আমি তোমাকে ভালোবাসি মালা। এ কি বলছো তুমি কুমার? কুমার আমিও যে তোমাকে এই মন প্রাণ দিয়ে ভালোবাসি। সত্যি বলছো মালা? হ্যাঁ কুমার। ও গো প্রাণ বন্ধ আমার, ও গো প্রাণ বন্ধ আমার, চলে যেও না। চাঁদেরও চাঁদনি রাতে ব্যথা দিও না গো, চাঁদেরও চাঁদনি রাতে ব্যথা দিও না। ও গো প্রাণ বন্ধু আমার, ও গো প্রাণ বন্ধু আমার, চলে যেও না। চাঁদেরও রাতে ব্যথা দিও না গো, চাঁদেরও রাতে ব্যথা দিও না। ওই চাঁদ নদী হয়ে চলেছে আলো, বাতাস বলে তোমায় বাসি যে ভালো। ওই চাঁদ নদী হয়ে চলেছে আলো, বাতাস বলে তোমায় বাসি যে ভালো। চাঁদের মতো হেসে হেসে, চাঁদের মতো হেসে হেসে চলে যেও না। চাঁদের নিরাতে ব্যথা দিও না গো, চাঁদের নিরাতে ব্যথা দিও না। এই পৃথিবী এখন ঘুমেতে বেভান, তুমি আমি জেগে আছি ধরনের উপর। এই পৃথিবী এখন ঘুমেতে বেভান, তুমি আমি জেগে আছি ধরনের উপর। চাঁদের মতো হেসে হেসে, চাঁদের মতো হেসে হেসে চলে যেও না। চাঁদের নিরাতে ব্যথা দিও না গো, চাঁদের নিরাতে ব্যথা দিও না। এই পৃথিবী এখন ঘুমেতে বেভান, তুমি আমি জেগে আছি ধরনের উপর। এই পৃথিবী এখন ঘুমেতে বেভান, তুমি আমি জেগে আছি ধরনের উপর। চাঁদের মতো হেসে হেসে, চাঁদের মতো হেসে হেসে চলে যেও না। চাঁদের রাতে ব্যথা দিও না গো,
না মানে আমি আমি তাহলে আসি কুমার। কিছু না বলে চলে যাচ্ছ মালা? তুমি আমাকে কথা দাও মালা, তোমার ভালোবাসা কি আমার হৃদয়ে স্থান দেবে? কিন্তু আমরা যে গরিব চাষি, আর তোমরা গরিব ধনী আমি বুঝি না মালা। আমি শুধু জানি আমরা সবাই সেই ভগবানের সৃষ্টি মানুষ। তবু তোমার পিতা শুনলে আমাদের গর্দান নেবে। সেটা আমি দেখবো মালা। পিতা যদি তোমার আমার ভালোবাসা মেনে না নেয়, তাহলে সেই রাজপ্রাসাদ ছেড়ে আমি চলে যাব তোমার মাটির ঘরে। তুমি আমাকে কথা দাও মালা। আমি কথা দিলাম বন্ধু। এখন তাহলে আমি আসি বন্ধু। যাক, আজ আমার জীবন সার্থক। এবার থেকে মালাই হবে আমার গানের সুর, আর মালাই হবে আমার গলার মালা। অপমান, 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 চরম অপমান। সামান্য চাষার এত বড় সাহসে সেনাপতি সুমন সিংকে অপমান করে আমি এই অপমানের প্রতিশোধ কড়াই ঘন্টায় আদায় করে নেব। আমি যে আর ঠিক থাকতে পারছি না। অপমানের নেশায় আমার মাথা উন্মাদ হয়েছে। আমি এই অপমানের প্রতিশোধ দেব। নাচো সুন্দরী। অপমান, অপমান, চরম অপমান। কি ব্যাপার সুমন সিং, তোমাকে বেশ উত্তেজিত বলে মনে হচ্ছে। মহারাজ, পলাশডাঙ্গায় রাজকরা আদায় করতে গেলে একে ছোট লোক এসে আমাকে বাধা দিয়েছে। কাঠুরে মঙ্গল বাগদি। মহারাজ, সামান্য একটা ছোট লোকের এত বড় স্পর্ধা। তুমি সেই ছোট লোকের বাচ্চাকে গ্রেফতার করে নিয়ে আসতে পারলে না এই রাজদরবারে? পদাঘাতে ভেঙে দিতে পারলে না, তোর দর্পটা ভেঙে তাকে গ্রেফতার করে নিয়ে আসতে পারলে না আমার রাজদরবারে? দুর্ভাগ্যের বিষয় মহারাজ, তার কাছে আমি যুদ্ধে হেরে গেছি। তাই আমার আর প্রতিশোধ নেওয়া হলো না। সেনাপতি সুমন সিং, আদেশ করুন। তোমার উপর আমার রইল পুনরায় আদেশ। তুমি যাবে সেই পলাশডাঙ্গায় শৃঙ্খলিত করে নিয়ে আসবে সেই মঙ্গল বাগদিকে। আমি একবার দেখে নিতে চাই তার দম্পটা। ঠিক আছে মহারাজ, ঠিক আছে, আমি তাই করব মহারাজ, আমি তাই করব। আমি যদি এই অপমানের প্রতিশোধ যদি না নিতে পারি তাহলে বিথাই আমার নাম সেনাপতি সুমন সেন নয়, সেনাপতি সুমন সেন নয়। তাহলে দেশের পলাশডাঙ্গার চাষিরা আপনাদেরকে মাথা নিয়ে ফিরে আসতে দেবে না পিতা? তুমি আবার কি বলতে এসেছো পুত্র?
এখনো সময় আছে পিতা, ওই দিনহীন প্রজাদেরকে ভালোবাসতে শিখুন, তাহলে ওরা আপনাকে মাথায় তুলে রাখবে। না না, অসম্ভব। আমার রাজত্বে বাস করে আমাকে রাজকর দেবে না, তার উপর আমার কর্মচারীদেরকে অপমান করবে। আমি স্বেচ্ছাচার বাচ্চাকে চোরমার করে দেব। আপনি ভুল করলেন মহারাজ, আপনি ভুল করছেন। আপনি আজ রাজা, আপনি যদি বিচার কাজে ভুল করেন তাহলে তো প্রজারা বিদ্রোহ করবে। তুমি আবার কি বলতে চাও চন্দন? গত 2 বছর ধরে অতি বর্ষায় দেশে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, সেই অবস্থায় রাজকর আদায়ের ব্যাপারে প্রজাদের উপর অত্যাচার না করে তাদেরকে বাঁচার পথ করে দেন মহারাজ, তাহলেই দেখবেন সকল প্রজারা আপনার গুণকীর্তন করে আপনাদের প্রশংসায় বিভোর হয়ে থাকবে। চন্দন, যারা আমার বিরুদ্ধে বিদ্রোহ আচরণ করবে আমি তাদের কোনোদিন ক্ষমা করব না। তাহলে যে প্রজারা আপনাকে ক্ষমা করবে না মহারাজ। চন্দন, প্রজাদের জন্য তোমার এত মাথা ব্যথা কেন? গরিবের দুঃখ আমি সইতে পারি না পিতা। ওরা ওরা মরে গেলে তোমার কি? কেন ওরা মরবে? আমরা তাদেরকে বাঁচিয়ে রাখবো। ওই সব সাধারণ মানুষগুলো যদি না বাঁচে তাহলে আমাদের বেঁচে থেকেই কি লাভ? ওরা যদি মরে যা তাহলে যে আমরাও মরে যাব পিতা। তোমার বাড়াবাড়ি আমি কিন্তু পছন্দ করি না চন্দন। এখনো সময় আছে, তুমি তোমার পরিকল্পিত পথ থেকে ফিরে এসো, নইলে প্রজাদের মতো তোমাকে এর শাস্তি ভোগ করতে হবে। শাস্তির ভয় চন্দন সেন করে না মহারাজ। তবে শেষবারের মতো আপনাদেরকে বলে যাচ্ছি, এখনো যদি প্রজা নিপীড়ন বন্ধ না করেন আর যদি গরিব দুঃখী মানুষের মুখের ঘাস কেড়ে নিয়ে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চান তাহলে আমি আপনাদের এই অপমান কোনোদিন সহ্য করব না। অস্ত্র হাতে ছুটে যাব সেই সব নিরন্ন মানুষের মাঝে, তারপর আপনাদের বিরুদ্ধে অস্ত্র ধরে বুঝিয়ে দেব যে অত্যাচারী শাস্তি কত কঠোর, কত ভয়ঙ্কর হতে পারে। সেনাপতি সমন সিং, তোমার পুত্রকে সাবধান করে দিও, ভবিষ্যতে যদি আর কোনোদিন আমার সম্মুখে এসে এমন ভাবে আস্ফালন দেখায় তাহলে আমিও তাকে হত্যা করব। মহারাজ, আমি তাকে শাসন করব মহারাজ। আর কোনোদিন সে বেয়াদবি করতে আসতে পারবে না। যদি বেয়াদবি করতে আসে তাহলে আমি পুত্র বলেও তাকে আমি ক্ষমা করব না। আমি এখন আসি মহারাজ। তুমি সামান্য সেনাপতির পুত্র হয়ে আমার সম্মুখে এসে এমন আস্ফালন, তবে তুমিও মনে রেখো চন্দন, আমার বিরুদ্ধে এমন আচরণ করলে তোমার শাস্তিকে কেউ রোধ করতে পারবে না, কেউ রোধ করতে পারবে না। তাদের ভেঙে যাবে পাপের শাস্তি তখন পাবে। তাদের ভেঙে যাবে পাপের শাস্তি তখন পাবে। মরবে শুধু হাউতাসে, মরবে শুধু
সেদিন পাবি না, ক্ষমা সেদিন পাবি না। হুঁশিয়ার হুঁশিয়ার রাজা, অহংকারের আসবে পতন। হুঁশিয়ার হুঁশিয়ার রাজা, অহংকারের আসবে পতন। ওর হয়ে যা পাগল, আমি কোনো কথা শুনতে চাই না, নইলে চাপকে তোর পিঠের ছাল তুলে নেব। চাবুক মারার দিন আবার পাল্টে গেছে রাজা, সেই দিন বেশি দূরে নয়, অচিরেই তোমার দর্প ভেঙে চৌচির হয়ে যাবে, চৌচির হয়ে যাবে। হুঁশিয়ার হুঁশিয়ার রাজা, আসবে পতন। হুঁশিয়ার হুঁশিয়ার রাজা, অহংকারের আসবে পতন। না না না, অসম্ভব। রাজা শক্তিশাল কতগুলো অসভ্য জানোয়ারকে ভয় করে না। পিতা পিতা নয়ন, বিচার চাইতে পিতা। আর বিচার সেনাপতি সমন কি করেছে সেনাপতি সমান সিং? পলাশ ডাঙ্গা দিনহীন প্রজাদের প্রতি অবিচার করেছে। ঠিকই করেছে পুত্র, সেটা আমারই আদেশ ছিল। এমন নির্মম আদেশ আপনি দিয়েছেন পিতা? হ্যাঁ দিয়েছি। কেন? অনেকদিন যাবৎ ওরা আমার কামার রাজকর দিচ্ছে না, সেই জন্য এমন অন্যায় আদেশ আপনার দেওয়া উচিত হয়নি পিতা। কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা তোমার কাছে শিখতে হবে না পুত্র। এই ব্যাপারে তুমি কিন্তু মাথা গামাতে এসো না। না এসে যে থাকতে পারতি না পিতা, কারণ প্রজাদের করুণ আর্তনাদ যে আমি সইতে পারি না। এখন তোমার এখনই রাজনীতি নিয়ে চিন্তা করার সময় হয়নি। আমি আশা করব আর কোনোদিন আমার কাজে এসে কৈফত চাইতে আসবে না, কথাটা মনে রেখো। না না পিতা, আমি আপনাদের অন্যায় শাসন কোনোদিন মেনে নেব না। পুনরায় যদি সেনাপতি সমন সিং সেই পলাশ ডাঙ্গা প্রজাদের প্রতি অবিচার করে, তাহলে আমি বাধ্য হব তার উপযুক্ত জবাব দিতে।